Assalamu alaikum, my dear students of honors third year. Here I am Kamaluddin, lecturer English, Government Rajendra College, Faridpur. Welcome to my session. I would like to hold a session on Gulliver's Travels by Jonathan Swift. তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইংরেজি ক্লাসে। আমরা আজকে গালিভার্স ট্রাভেলস জনাথন সুইফটের লেখা একটি নভেল, এটা তোমাদের অনার্স থার্ড ইয়ারের আছে করছে, এটা আমরা পড়বো আজকে, এটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো আসো আমরা তোমাদেরকে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ গালিভার্স ট্রাভেলসের যে আমাদের মূল টেক্সট, সেই টেক্সটটির cover paper তোমরা দেখতে পাচ্ছ। It's a cover paper. Now I would like to deliver some information about Jonathan Swift. আমরা আজকে এখন সুইফট সম্পর্কে, আমাদের যে লেখক ওনার সম্পর্কে কিছু তথ্য জানবো। সুইফট ওয়াজ বর্ন ইন ডাবলিন, আয়ারল্যান্ড। তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। অ্যান্ড হি got a MA degree from Oxford University, and there are a lot of information in my PowerPoint presentation. You can hold it and took notes from my PowerPoint presentation. Next, Jonathan Swift work. Jonathan Swift কি কাজ করেছেন, কি ধরনের তিনি লেখা লিখেছেন সেটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা লিস্ট আমরা এখানে তৈরি করেছি। সেই লিস্টটা তোমরা দেখে নিতে পারো। তার স্পেশাল লেখাগুলোর মধ্যে আছে এ টেল অফ এ টাব, আ ব্যাটেল অফ দ্য বুকস, আ মেডিটেশন আপন এ ব্রোমস্টিক, গালিভার্স ট্রাভেলস, প্যাম্পলেটস, এটসেট্রা এটসেট্রা। আমরা আজকে যে টেক্সটটা নিয়ে আলোচনা করব, গালিভার্স ট্রাভেলস, এই টেক্সটটি 4টি পার্টে বিভক্ত। There are 4 parts. Part 1, A Voyage to Lilliput. Part 2, A Voyage to Brobdingnag. Part 3, A Voyage to Laputa, Balnibarbi, Labdabdrip, Laganag and Japan. And Part 4, A Voyage to the Country of the Houyhnhnms. এই যে 4টি পার্টে বিভক্ত, 4টি পার্টে লেখক আমাদের 4 ধরনের অভিজ্ঞতার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন। আমরা ওই মূল টেক্সটটা যখন তোমরা পড়বে বা স্বাভাবিক সময় যখন আমাদের ক্লাস চলবে, তখন হয়তো আমরা তোমাদেরকে এই টেক্সটগুলোর এই 4টি পার্ট সম্পর্কে তোমাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। একটু আমরা এখানে বলে নিচ্ছি যে গালিভার্স ট্রাভেলস ইজ দ্য স্টোরি অফ ল্যামুয়েল গালিভার অ্যান্ড হিজ ভয়েজেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, prefaced by 2 letters attesting to the truth of the tales. The adventures are told by Gulliver after his return home from his final journey. আমরা আরেকটু দেখে নিচ্ছি জনাথন সুইফট সম্পর্কে। জনাথন সুইফট ছিলেন একজন অ্যাংলো আইরিশ স্যাটারিস্ট। তিনি একজন এসেইস্ট বলতে প্রাবন্ধিক, তিনি প্রবন্ধ লিখতেন। তিনি একজন পলিটিক্যাল পার্সন ছিলেন। তিনি একজন প্যামফ্লেটার, যেটাকে বলে রাজনৈতিক বিভিন্ন যে লেখা, ছোট ছোট লেখা পেপারের মধ্যে, কাগজের মধ্যে, সেটাকে বলা প্যামফ্লেটার। তিনি একজন পয়েট ছিলেন এবং তিনি একজন ক্লারিক ছিলেন। আরও কিছু তথ্য আমরা জেনে নিচ্ছি, কারণ একটা নভেল বা একটা লেখা পড়তে গেলে সেই সময়কার লেখক সম্পর্কে যেমন জানতে হবে, সেটার সামাজিক সোশিও ইকোনমিক কনটেক্সট আমাদের জানতে হবে। সো some information about the author and the novel. Gulliver's Travels by Jonathan Swift. It's published in 1726, and you know that Swift is a satirist, and Swift is challenging the traditional idea that humans are rational animals. The novel is a bitter, harsh satire. It's a satire. Gulliver is a protagonist. Novel focuses on his voyages and struggle on his 4 island. আমরা এই নভেলটার জনরাটা কি, এর সেটিংটা কি, এর মুডটা কি, এটা সম্পর্কে এখন জানবো। ও কোনো একটা কিছু পড়তে গেলে এটার কোথায় সেটিংটা আমাদের জন্য অত্যধিক জরুরি,
এটা কি ধরনের নভেল, এর মুডটা কি, রাইটার বা আমাদের নভেলিস্ট কীভাবে এটা লিখেছেন, কোন মুডে এটাকে লিখেছেন, এটা আমাদের জন্য অত্যধিক জরুরি। তো আমরা একটু জনরাটা দেখি। জনরাটা হচ্ছে গালিভার্স ট্রাভেলস ইজ অ্যান অবভিয়াস স্যাটায়ার পিস, ইটস এ স্যাটায়ার। আর এর সেটিংটা আমরা একটু দেখব। সেটিংটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য সেটিং অফ গালিভার্স ট্রাভেলস ইজ মেইনলি ইন ইংল্যান্ড বাট অলসো ইন দ্য fictitious countries of Lilliput, Brobdingnag, Belafuscu, Lapata, and the country of Winims in the past during the 18th century. And the mood is adventurous mood, emotionally affecting, and also I think ignorant at the same time. সো আমরা জনরা সম্পর্কে জানলাম, এর সেটিং সম্পর্কে জানলাম, এর মুড সম্পর্কেও জেনে নিলাম। এরপরে দেখো আমরা এটার ন্যারেটর এবং এর যে সিম্বলিজম, কে কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই নভেলটাকে ন্যারেট করা হয়েছে এবং এর মধ্যে কি কি সিম্বল ইউজ করা হয়েছে, কী কী প্রতীক ব্যবহার করা হয়েছে কোনো একটা কিছুকে স্যাটায়ার করার জন্য, কোনো একটা কিছুকে বোঝানোর জন্য। গালিভার ইজ দ্য ন্যারেটর, the protagonist is the narrator Gulliver and it is told in first person. ওকে, আমাদের এখানে কয়েকটা সিম্বল ব্যবহার করা হয়েছে, যেমন সিম্বল নাম্বার 1, দ্য ইয়াহুস সিম্বলাইজেস হিউম্যান ফর হোয়াট উই ট্রুলি আর। এই ইয়াহু যেই প্রজাতিটাকে এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে মানব জাতি, তারা ওই সময়ের এবং এখনও যে সত্যিকার অর্থে তারা কোন প্রকৃতির সেটাকে বোঝানোর জন্য এখানে ইয়াহুদের একটা সিম্বলাইজ করা হয়েছে। আর সিম্বল নাম্বার 2তে আমরা যখন দেখব, দ্য ওয়ে দ্য স্টর্ম টেক্স হিম ডাউন হোয়েন হি ইজ ট্রাভেলিং সিম্বলাইজেস দ্য হার্ডশিপ অফ লাইফ। ঝড়ের কবলে পড়ে যে শিপটা যে তোমার দোদুল্যমান অবস্থা, ডুবছে, ভাসছে, এই যে একটা অবস্থা, এই যে ট্রাভেলিং, এটা হচ্ছে সিম্বলাইজ করে কি, এটা কিসের প্রতীক, এটা হচ্ছে যে হার্ডশিপ অফ লাইফ। জীবনে অনেক কষ্ট আসবে, সে কষ্টের প্রতীক হিসাবে এখানে এই ঝড়ের কবলে পড়া জাহাজটাকে দিয়ে বোঝানো হয়েছে। সিম্বল নাম্বার 3, Lilliputians represents the small-mindedness of humankind and how trivial we are. এই লিলিপুশিয়ানদেরকে দিয়ে, যারা লিলিপুটের জনগণ, সাইজে অনেক ছোট তারা, তাদেরকে দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়েছে, স্মল মাইন্ডেডনেস অফ হিউম্যান কাইন্ড, যে মানুষের সাইজ অনেক ছোট হতে পারে কিন্তু তারা তাদের ট্রিভিয়াল, তারা খুব তুচ্ছ, বা তাদের আবার অনেক গৌরবের অভাব নাই, অহংকারের অভাব নাই, এরকম অনেক বিষয়গুলোকে আমাদের এই সিম্বলের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্লট। আমাদের এই প্লটের মধ্যে আবার কয়েকটা সেকশন আছে, যেমন এক্সপোজিটরি প্লট আছে। রাইজিং অ্যাকশনটা কি, আমাদের এখানে রাইজিং অ্যাকশনটা দেখো একটু, যে গালিভার বিগ্যান টু এনকাউন্টার ডিফারেন্ট প্লেসেস, এটা হচ্ছে রাইজিং অ্যাকশন। ক্লাইম্যাক্স আছে, একটা নভেলের ক্লাইম্যাক্স থাকে। ক্লাইম্যাক্সটা কি আমাদের, গালিভার রিয়েলি স্টার্টস টু রিজেক্ট হিউম্যান সোসাইটি বিকজ অফ অল অফ হিজ ট্রাভেলস। He calls the Brobdingnagian king ignorant because he refuses Gulliver's offer to teach him how to make gunpowder. এখানে একটা ফলিং অ্যাকশন আছে। এই ফলিং অ্যাকশন এবং রেজলিউশন, এই 4টা পার্ট মিলে হচ্ছে আমাদের প্লটটা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা সময় নিয়ে এটাকে দেখে নিবে। আমরা কনফ্লিক্টে আসব। এটার মধ্যে কিছু কনফ্লিক্ট আছে, এই কনফ্লিক্টটাকে রেজলিউট করার জন্য আমরা কনফ্লিক্টটা কি সেটা একটু দেখে নিই। গালিভার washes onto the shore of Lilliput during his first voyage. The Lilliputians are tiny, ignorant and petty. This is Gulliver's first encounter with the insignificance of human society, and it is when he first begins to despise it. This conflict is external because of his first encounter with Lilliput, but internal because of the slow but sure spiral of misanthropy he gets into. আমাদের যে প্রোটাগনিস্ট গালিভার, তার মধ্যে একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে মিস্যান্থ্রোপ। এই মিস্যান্থ্রোপ জিনিসটা কি, মিস্যান্থ্রোপ হচ্ছে যারা মানুষকে দেখতে পারে না, মানব জাতি বা মানুষের যেটাকে যারা পছন্দ করে না, এবং স্বাভাবিক মানুষের মধ্যে যে টাইনি একটা রূপ আছে, ছোট ছোট সাইজ, সে যখনই লিলিপুটে গেল গিয়ে দেখে যে মানুষের সবার 6 ইঞ্চি করে উচ্চতা,
এটা দেখে তাদের প্রতি আলাদা একটা করুণা তার হয়েছে যে এত ছোট মানুষ কিভাবে হয়। এখানে তার মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করেছে এবং তাদের ওই জাতিটার প্রতি একটা ডেসপাইস কাজ করেছে। ঠিক একইভাবে আমরা যখন স্বাভাবিকভাবে যখন আমরা এরকম কোথাও কাউকে বামুন টাইপের বা ছোট টাইপের দেখি, তখন কিন্তু আমরা এই নেগেটিভ মাইন্ডেডনেস একটা একটা মিসঅ্যানথ্রোপি কাজ করে এখান থেকে। এরপর তোমরা দেখো, আমরা স্যাটায়ারের কথা বলেছিলাম। স্যাটায়ার জিনিসটা আসলে কি, স্যাটায়ারটা আমাদের একটু বোঝা দরকার। সো আমরা এখানে স্যাটায়ারের একটা সংক্ষিপ্ত একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। স্যাটায়ার ইজ জনরা অফ লিটারেচার, এটা সাহিত্যের একটা পার্ট, একটা ধরন। কীরকম ধরন? অ্যান্ড সামটাইমস গ্রাফিক অ্যান্ড পারফর্মিং আর্টস in which vices, follies, abuses, and shortcomings are held up for to ridicule, ideally with the intent of shaming individuals, corporation, and society itself into improvement. কোনো একটা সোসাইটিতে যে সমস্যা আছে, যে তোমার অপব্যবহার আছে, যেমন বিভিন্ন ল্যাকিংস আছে, এই বিষয়গুলোকে কোনো একটা ক্যারেক্টারের মাধ্যমে সোসাইটিটাকে ইমপ্রুভ করার জন্য যে লেখকরা যেটা করে থাকেন সেটাকে আমরা স্যাটায়ার বলতে পারি। এখন এখানে দুই ধরনের স্যাটায়ারের কথা বলা হয়েছে। একটা আছে কমিক স্যাটায়ার, আর একটা হচ্ছে করোসিভ স্যাটায়ার, হাসতে হাসতে একটা। আরেকটা হচ্ছে কি খুব কঠিন টাইপের, যেটা সরাসরি একরকম আঘাত করে। এখন এই গালিভার্স ট্রাভেলস কী ধরনের স্যাটায়ার? এটা হচ্ছে একটা সোশ্যাল স্যাটায়ার। ওকে, এইখানে চারটা আমাদের ভয়েস আছে। চারটা ভয়েস হচ্ছে এখানে, ভয়েস বলতে এখানে সমুদ্রযাত্রা বা বিভিন্ন জায়গায় যাত্রা করেন তিনি, আমাদের যে প্রোটাগনিস্ট ল্যামুয়েল গালিভার। এই চারটা যাত্রাতে তোমার হচ্ছে যে চার ধরনের স্যাটায়ার তিনি করেছেন। আমরা এটা আস্তে আস্তে দেখব। যেমন আমরা যদি প্রথমটা কথা চিন্তা করি, যে লিলিপুট, আ ভয়েস টু লিলিপুট। এই লিলিপুটের লোকজনদেরকে তিনি দেখেছেন যে মাত্র 6 ইঞ্চি করে তারা লম্বা। স্যাটারাইজেস অন পলিটিক্স, এই লিলিপুটের এই অংশটাতে তিনি পলিটিক্সকে স্যাটায়ার করেছেন। পলিটিক্যাল ট্যাকটিক্স, যে কৌশল, রাজনৈতিক যে কৌশল, সেটাকে স্যাটায়ার করেছেন আমাদের জনাথন সুইফট। এবং এখানে একটা বিখ্যাত বাণীও তিনি দিয়েছেন, এবং বাণীটা তোমাদের এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দে বারি দেয়ার ডেড উইথ দেয়ার হেড ডিরেক্টলি ডাউনওয়ার্ড বিকজ দে হোল্ড অ্যান অপিনিয়ন দ্যাট আফটার 11,000 মুনস দে আর অল টু রাইজেস অ্যাগেন। তারা তাদের যে মানে যদি কোনো ডেড বডি থাকে, লাশ, সেটাকে কীভাবে কবর দেয়? সোজা খাড়া করে কবর দেয়। তারা মনে করে যে একটা নির্দিষ্ট সময় পরে তারা আবার সোজা হয়ে উঠতে হবে, এই জন্য তারা লম্বাভাবে খাড়া করে কবর দেয়। বিষয়টা তোমার হাস্যকর মনে হচ্ছে। 2 নম্বরটা দেখো, আ ভয়েস টু ব্রাবডিংনাগ। এখানে তিনি স্যাটায়ার করেছেন হিউম্যান বডিকে, ওকে, হিউম্যান ট্যালেন্টকে অ্যান্ড হিউম্যান লিমিটেশনস। 3 ধরনের জিনিসকে কিন্তু এই ব্রাবডিংনাগের মধ্যে স্যাটায়ার করেছেন জনাথন সুইফট। স্যাটায়ার অন হিউম্যান বডি, হিউম্যান ট্যালেন্ট অ্যান্ড হিউম্যান লিমিটেশনস। মানুষের যে তোমার শর্টকামিংস আছে, যে অভাব আছে, যে সমস্যার কথা আছে, সেটার কথা এখানে বলা হয়েছে। এটার মধ্যে সাইজে অনেক বড়, বাট হিউম্যান বডি শুধু বড় হলেই হবে না, তার মধ্যে রেশনালিটি থাকতে হবে, তার মধ্যে সব অন্য ধরনের জিনিসও থাকতে হবে। এরপর লাপুতার কথা চিন্তা করো। লাপুতায় স্যাটায়ার করা হয়েছে হিউম্যান ইন্টেলেক্টকে, হিউম্যান মাইন্ডকে স্যাটায়ার করা হয়েছে, সায়েন্স, ফিলসফি অ্যান্ড ম্যাথমেটিক্স, এই জিনিসগুলোকে স্যাটায়ার করা হয়েছে। এই 3 নম্বর যে আমাদের পার্টটা আছে, আ ভয়েস টু লাপুতা, এখানে আমরা দেখেছি। ওকে, এখানে দেখো তারা নিচে একটা লাইন তোমরা দেখতে পাচ্ছ যে দে মেড এ লট অফ থিওরিস বাট প্র্যাকটিক্যালি নীল। এই লাপুতার মধ্যে দেখা যায় যে সায়েন্টিস্টরা বেহুদা কাজে, কোনো রকম অর্থহীন কাজে তারা অর্থ ব্যয় করছে, তারা ইনভেস্টমেন্ট করছে, তারা নানান রকম জিনিস ইনভেন্ট করার চেষ্টা করছে, যেটা হিউম্যান সোসাইটি, হিউম্যান কাইন্ডের কোনো কাজে আসবে না, কিন্তু তারা করছে। সেই লাইনটা এখানে আমরা যদি চিন্তা করি, দে মেড এ লট অফ থিওরিস বাট প্র্যাকটিক্যালি নীল, কিন্তু রেজাল্ট হচ্ছে জিরো। উল্টোপাল্টা কাজে তারা বিভিন্ন রকম রিসার্চ, গবেষণা চালিয়ে যাচ্ছে। পরেরটা দেখো, দ্য ল্যান্ড অফ উইনিমস। এখানে কি স্যাটায়ার করা হয়েছে? স্যাটায়ার অন হিউম্যান মোরাল শর্টকামিংস, স্যাটায়ার অন ম্যানকাইন্ড। ওকে, এখানে দেখো বলেছে যে নিচের দিকে একটা লাইন তুমি দেখতে পাচ্ছ যে এভরিথিং ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য প্লেটোস ইউটোপিয়ান ল্যান্ড
দ্য রিপাবলিকান। প্লেটোর একটা থিওরি দিয়েছিলেন ইউটোপিয়ান, যেখানে সব কিছু সমান হবে, সবাই সমান সুখে শান্তিতে বসবাস করবে। এটা কি আদৌ সম্ভব? এটা কিন্তু কল্পনা, এটা কিন্তু বাস্তবে আসলে সম্ভব না। এরকম যদি হয় তাহলে কিন্তু সোসাইটিতে তোমার অর্ডার থাকবে না। কিন্তু এটা আমরা সবাই চাই। বাস্তবিক এটা সম্ভব? ইজ ইট পসিবল ইন আওয়ার রিয়েল লাইফ? ওকে, সেটা আমরা আরও টেক্সট পড়লে আরও জানতে পারবো। আমরা তোমাদের কিছু টেক্সটের মধ্যে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। আ ল্যান্ড অফ হুইনিমস, আমরা ওই যে হুইনিমসের যেটা পার্ট 4-এ যেটা আছে, এখানে তোমার দেখো যে গালিভার ইজ মোস্ট এফেক্টেড বাই হিজ ফাইনাল জার্নি। হি লাভস দ্য হুইনিমস অ্যান্ড উইশেস টু স্টে উইথ দেম বাট হি ক্যান নট। গালিভার হচ্ছে হুইনিমদের খুব পছন্দ করেছে এবং সে চাচ্ছে যে সে যেন এই ঘোড়ার মতো দেখতে যে প্রজাতিটা, এদের সাথে যেন থাকতে পারে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? সম্ভব না। আচ্ছা, হুইনিমদের সম্পর্কে আমরা একটু তথ্য এখন জানবো। হুইনিমদের সম্পর্কে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঘোড়ার মতো দেখতে। হুইনিমস আর এ রেস অফ ইন্টেলিজেন্ট হর্সেস। হর্স তো আবার ইন্টেলিজেন্স, তাদের মধ্যে ঘোড়ার মধ্যে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধিদীপ্ত একটা বিষয় কাজ করছে। ডেসক্রাইব ইন বুক 4 অফ গালিভার্স ট্রাভেলস। কন্ট্রাস্ট অ্যাগেনস্ট দ্য ইয়াহু হু আর স্যাভেজ ক্রিয়েচার অ্যান্ড রিপ্রেজেন্ট অল দ্যাট ইজ ব্যাড অফ দ্য হিউম্যান রেস। এখানে বলেছেন যে আরেকটা তোমার পার্টে তিনি গিয়েছেন, সেখানে হচ্ছে যে ইয়াহু, ইয়াহু যাদেরকে বলা হয়েছে যে তারা হচ্ছে স্যাভেজ টাইপের, আনসিভিলাইজড এবং এমন টাইপের ক্রিয়েচার যেটা তোমার হচ্ছে যে মানে হিউম্যান কোয়ালিটির যে ব্যাড বা হিউম্যান রেসের যে ব্যাড ইফেক্টগুলো পড়ে সেগুলোকে তোমার হচ্ছে স্যাভেজের আকারে দিয়ে ইয়াহুর সাথে তুলনা করা হয়েছে। বাট তিনি কিন্তু হতে চাচ্ছেন হুইনিমস হতে চাচ্ছেন, কিন্তু সেটাও কি সম্ভব? সেটা সম্ভব না, কারণ হুইনিমস যারা ঘোড়ার মতো দেখতে, এদের মধ্যে ইন্টেলিজেন্স জিনিসটা কাজ করছে, কিন্তু র্যাশনালিটি তাদের মধ্যে নাই, এটার আবার অভাব আছে। আবার হুইনিমদের সম্পর্কে কিছু তথ্য এখানে দেখো তোমরা। হুইনিমস আর ক্লেভার, পিসফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, বাট দে আর প্যাশনলেস অ্যান্ড ডাল। এরা কি তোমার হচ্ছে যে ক্লেভার, চালাক, শান্তিপূর্ণ এবং তাদেরকে বিশ্বাস করা যায়। আবার আরেকটা সমস্যা হচ্ছে এই হুইনিমসরা প্যাশনলেস। কেউ একজন মারা গিয়েছে, প্যাশন কাজ করে না, তাদের মধ্যে কোনো আবেগ কাজ করে না, তারা হচ্ছে ডাল, কারণ শুধুমাত্র ইন্টেলেক্ট কাজ করে। শুধু ইন্টেলেক্ট দিয়ে হবে? ইমোশন নাই, ইমোশনও দরকার আছে, সেটা কিন্তু এই আমাদের হুইনিমসদের মধ্যে কিন্তু ল্যাকিংস আছে। ইন দ্য এন্ড হিউম্যান বিংস আর সামহোয়ার বিটুইন হুইনিমস অ্যান্ড ইয়াহু। এবং তিনি একটা সলিউশনে আসার চেষ্টা করেছেন এবং বলেছেন যে হিউম্যান বিংস হচ্ছে কি কেমন দেখতে আসলে, তারা কি পুরোটাই স্যাভেজ নাকি পুরোটাই র্যাশনাল? এই যে ইয়াহু এবং হুইনিমস এই দুটোর মাঝামাঝি যে পর্যায়টা, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বিং। এখানে তিনি এটার কথা বলেছেন। আরেকটা দেখো, তিনি বলেছেন যে হুইনিমস শেয়ার দেয়ার কান্ট্রি উইথ এ রেস অফ ওয়াইল্ড স্টুপিড ফিল্দি ক্রিয়েচার কল্ড ইয়াহু। এই ইয়াহুদেরকে কিন্তু এখানে ফিল্দি ক্রিয়েচার, স্টুপিড বলা হয়েছে। ফিল্দি মানে নোংরা, ময়লা, স্টুপিড বোকা টাইপের, এরকম বলা হয়েছে। টু দ্য হুইনিমস গালিভার্স লুক লাইক এ ইয়াহু। আবার হুইনিমদের কাছে গালিভার দেখতে কিন্তু অনেকটা ইয়াহুর মতো, কারণ ইয়াহুদের যেরকম আকার আকৃতি, গালিভারের প্রায় কিছুটা ওই রকম। আবার ওদের যে আচার আচরণ আমাদের হিউম্যান বিংয়ের আচার আচরণ অনেকটা ওই রকম। এটার সাথে কিন্তু এটার একটা তুলনা করা হয়েছে। ওকে, হোয়েন গালিভার রিটার্ন টু ইংল্যান্ড, যখন গালিভার ইংল্যান্ডে ফিরে আসে, অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক, আমাদের এই নভেলের বা বইয়ের শেষের দিকে, হি ক্যানট বেয়ার টু বি অ্যারাউন্ড পিপল আর লুক ইন দ্য মিরর। হি ইজ সো হরিফাইড বাই দ্য হিউম্যান রেস। যখন এত কিছু, এত কয়েকটা জায়গায় সে ঘুরে ঘুরে আসলো, তার এলাকায়, তার ইংল্যান্ডে ফিরে আসলো, এসে তখন কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু সে মিশতে পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে সে যেরকমভাবে নিজেকে, যে আইডিয়াল মানুষ কেমন হবে, তার মোরালিটি কেমন হবে, তার স্ট্রাকচার কেমন হবে, তার বাহিরের এবং অন্তরের দুটো জিনিসই কেমন হওয়া উচিত, সেটার সাথে নিজের যখন মিলাতে যায় তখন মিলে না। আবার সে হতে চায় হুইনিমস, ঘোড়ার মতো ইন্টেলিজেন্ট, সেটাও কিন্তু সম্ভব না। আবার সে স্যাভেজ, এটাও থাকতে পারছে না। সে একটা কনফিউজিং একটা ডেলিমার মধ্যে পড়ে যায়। এরপর দেখো ইয়াহুদের তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে। আমরা এখন ইয়াহুদের সম্পর্কে একটু জানার চেষ্টা করব।
Gulliver described them to be very savage like, ugly and unpleasant. এই পাশের যে ছবিটা একটু বানর টাইপের বা তোমার হচ্ছে যে কেমন দেখতে দেখো, এটাতে দেখা যাচ্ছে যে স্যাভেজ লাইক, আগলি অ্যান্ড আনপ্লেজেন্ট। দে লিভ ইন সার্ভাইল টু দ্য হুইনিমস, দে আর বিস্ট দ্যাট লুক লাইক হিউম্যানস। এরা হচ্ছে এক ধরনের বিস্ট, হচ্ছে কি জানোয়ার বা পশুর মতো দেখতে, যেটা দেখতে মানুষের মতো। গালিভার ডেসক্রাইব দেম টু বি ভেরি আনপ্লেজেন্ট। সে কিন্তু এদেরকে অনেক বেশি মানে একেবারে নিরানন্দ বা তোমার হচ্ছে দেখলে যেটা পছন্দ হয় না, ভালো লাগে না, এরকম টাইপের হিসাবে তিনি ডেসক্রাইব করেছেন। গালিভার ডেসপাইজেস দ্য ইয়াহুস, সে একদমই দেখতে পারতো না। ডেসপাইজ মানে কি, ঘৃণা করা। হি হেটস দ্যাট দ্য হুইনিমস মিস্টেক হিম অ্যাজ ইয়াহু, তিনি চিন্তা করেছেন যে হুইনিমরা হচ্ছে গালিভারকে ইয়াহু বলে ভুল ভেবেছে, বিকজ দে আর সিমিলার ইন দ্য সেম ওয়ে, কাদের সাথে সেম ওয়ে। হুইনিমরা চিন্তা করেছে যে গালিভার হয়তো ইয়াহু, কিন্তু আসলে কি গালিভার ইয়াহু? ইয়াহু তো একেবারেই আগলি এবং স্যাভেজ লাইক, কিন্তু গালিভার কিন্তু সেটা হতে চাচ্ছে না। সে চাচ্ছে কি মাঝামাঝি একটা পর্যায়ের একটা যৌক্তিক অবস্থানে দাঁড়িয়ে সত্যিকারের যে তোমার হিউম্যান বিং সেটা হতে যাচ্ছে, যার মধ্যে কি থাকবে না, অহংকার থাকবে না, যার মধ্যে তোমার হচ্ছে কোনো রকম এই স্যাভেজ টাইপের ক্রিয়েচার, এই টাইপের তোমার হচ্ছে কোনো কোয়ালিটিস থাকবে না। At the end, Gulliver finally comes to realize that he is actually a lot like the Yahoo. কিন্তু তারপরেও তার মনে হচ্ছে, কেন জানি বারবার মনে হচ্ছে যে আমি কি তাহলে ইয়াহুর মতো দেখতে। এটা তাকে সবসময় তোমার এক ধরনের পীড়া দিচ্ছিল। এই ছবিতে দেখতে পাচ্ছ যে তুমি, সে চারটা জায়গায় যে গিয়েছিল, সে চারটা জায়গার আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে যে গালিভার, যে মানুষগুলো দেখা যাচ্ছে ঘর বাড়িগুলো অনেক ছোট ছোট, কিন্তু গালিভার অনেক বড়। আবার দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে গালিভার অনেক ছোট, হাতের উপর বসে আছে, কিন্তু ওইখানকার যে যারা জনগণ তারা হচ্ছে 40 ফিট 50 ফিট করে উঁচু। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে অযৌক্তিক কিছু বিজ্ঞানী, কিছু বুদ্ধিজীবী তাদের সাথে বসে আছে, দাঁড়িয়ে আছে। এটা তোমার হচ্ছে চতুর্থ যেটাতে আমরা দেখতে পাচ্ছি হুইনিমস এবং ইয়াহুদের সাথে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। পরে দেখো গালিভার্সের আমাদের কিছু থিম আছে, এই থিমগুলো আমরা হয়তো একটু আগে আলোচনা করেছি, তারপর আমরা আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে দ্য বডি, ইটস ইম্পর্টেন্ট, লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস অ্যান্ড এনলাইটমেন্ট। পরীক্ষাতে কিন্তু এগুলো আসার সুযোগ আছে। ইভেন তোমাদের যখন তোমরা ফাইনাল ইয়ারে উঠবে তখন তোমাদের কিন্তু ভাইবা পরীক্ষা হবে। এই ভাইভাতে কিন্তু দেখা যাবে যে এই প্রশ্নগুলো হয়তো আসতে পারে, বা রাইট ডাউন দ্য থিম অফ দ্য নভেল গালিভার্স ট্রাভেলস। ওকে, আমরা একটু একটু করে দেখি। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বডি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, প্রথম টুক দেখো যে থ্রু আউট গালিভার্স ট্রাভেলস দ্য ন্যারেটর স্পেন্স এ গ্রেট ডিল অফ টাইম ডিসকাসিং দ্য হিউম্যান বডি, গোয়িং সো ফার অ্যাজ টু ডিটেইল হিজ ওন ইউরিনেশন অ্যান্ড ডিফেকেশন। এখানে বডিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, এটা আমরা স্ক্রিনে দেখে নেব বা পড়ে নেব। লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো গালিভার ইজ আ রিডার, মাই আওয়ার্স অফ লেজার আই স্পেন্ড ইন রিডিং দ্য বেস্ট। সে লিখতে বা পড়তে খুব পছন্দ করতো। আবার নিচের দিকে বলেছে দ্য হুইনিমস ল্যাক এ ফর্ম অফ রাইটিং, কিন্তু হুইনিমরা কিন্তু তোমার লেখালেখি অতটা তোমার হচ্ছে তাদের অত ফর্ম বা তাদের এত ধরনটা নাই। বাট গালিভার স্পেন্ডস এ গ্রেট ডিল অফ টাইম কনসিডারিং হাউ দে পাস অন দেয়ার হিস্ট্রি, হিস্ট্রি তারা কীভাবে পার করে এসেছে। কিন্তু এই লেখালেখি বা লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ এই বিষয়টা কিন্তু সবার সাথে রিলেটেড বা কানেক্টেড, এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। ন্যারো মাইন্ডেডনেস এখানে একটা বিষয় কাজ করছে আমাদের একটা থিম হিসেবে। Throughout his journey, Gulliver comes into contact with several different races of people. নানান জাতির লোকজনের সাথে কিন্তু গালিভার তার যে ট্রাভেল, তার যে তোমার হচ্ছে জার্নি, এই জার্নিতে অনেক ধরনের লোকের সাথে মেলামেশা তাকে করতে হয়েছে। অল অফ হুইচ আর ন্যারো মাইন্ডেড ইন সাম ওয়ে, কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত লোকজনকে তার ন্যারো মাইন্ডেড মনে হয়েছে। তোমার many of the people are conspicuously narrow-minded such as the Lilliputian, যেমন লিলিপুশিয়ানদের কথা বলা হয়েছে, যারা লিলিপুটের জনগণ তারা অনেক বেশি ন্যারো মাইন্ডেড। কেন? who have words over the correct way to cut upon an egg, যে সাধারণত একটা ডিম তারা কিভাবে ভাঙবে,
উপর থেকে নিচে চাপ দিয়ে ভাঙবে না পাশের থেকে চাপ দিয়ে ভাঙবে, এই সিম্পল একটা বিষয় নিয়ে তারা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। এইগুলো তো আসলে মানে ন্যারো মাইন্ডেডনেস। ইভেন দ্য হুইনিমস, এমনকি হুইনিমসদের কথাও যদি আমরা চিন্তা করি, হু আর সো রিজার্ভড রেভার্ড বাই গালিভার, যে এই হুইনিমদের কিন্তু গালিভার অনেক সম্মান করত, শ্রদ্ধা করে এবং প্রশংসা করে, ক্যান নট বিলিভ দেয়ার আর আদার রিজনেবল ওয়াইজ অফ লিভিং, যে তারা মনে করে না যে আমরা যেভাবে বসবাস করছি, মানে হুইনিমরা যেভাবে বসবাস করছে এর চেয়ে আর ভালো কোনো যৌক্তিক লাইফ হতে পারে, তাদের লাইফটাই যৌক্তিক। এই যে যে ন্যারো মাইন্ডেডনেস একটা কাজ করলো কাদের মধ্যে, হুইনিমসদের মধ্যে। ওকে, এখন আমরা আরও কিছু থিম নিয়ে যদি আমরা আলোচনা করি, এই এই আমাদের এই নভেলটার আরও অনেক কিছু আলোচনা করার সুযোগ আছে। যেমন একটা থিম হতে পারে দ্য লিমিটস অফ হিউম্যান নলেজ, হিউম্যান নলেজের লিমিটেশন, এটা একটা থিম। নো ফর্ম অফ গভর্নমেন্ট ইজ আইডিয়াল, কোনো ধরনের যে রাষ্ট্র, আমরা কয়েক জায়গায় কয়েক ধরনের, 4টা অঞ্চলে 4 ধরনের রাষ্ট্র পলিটিক্যাল সিস্টেম আমরা দেখেছি, কোনোটাই কিন্তু আইডিয়াল না। এটাই যে তোমার ডেমোক্রেসি যে ফাইনাল, অটোনমি যে ফাইনাল, এর কোনোটাই কিন্তু তোমার আইডিয়াল কোনো গভর্নমেন্টাল সিস্টেম না, সেটা নিয়ে এখানে একটা থিম হতে পারে। পাওয়ার মে বি গ্রেট বাট ইউজিং ইট ফর হোয়াটস রাইট ইজ হোয়াট ইজ ট্রুলি গ্রেট। পাওয়ার তো অনেকেরই আছে, পাওয়ার অনেকেই হোল্ড করে, কিন্তু সেটা কোথায় কিভাবে ব্যবহার হবে ডিপেন্ড করে তার উপরে। ওকে, এর পরেরটাতে দেখো, আমরা এখানে আসবো কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম, এটার উপরে দেখো মেজর পার্ট অফ দ্য নভেল ডিপেন্ডস অন দ্য থিম অফ কলোনিয়ালিজম। হোয়াট ইজ কলোনিয়ালিজম, এটা তো আমাদের এখন জানা দরকার। কলোনিয়ালিজম হচ্ছে একটা টার্ম, কিসের টার্ম? আ ওয়ার্ড কামস ফ্রম কলোনি। ওকে, দ্যার আর টু গ্রুপ, একটা হচ্ছে কলোনাইজার্স আর একটা হচ্ছে কলোনাইজড, বোথ আর ডিফারেন্ট। আমরা এই কলোনাইজার এবং এই কলোনাইজেশন এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একটা গ্রুপ থাকে কলোনাইজার, দ্যাট মিন্স তারা হচ্ছে রুলার, তারা হচ্ছে মাস্টার, হ্যাভ পাওয়ার, তাদের কিন্তু ক্ষমতা আছে। এই ক্ষমতাটা তারা কোথায় দেখায়? যারা কলোনাইজড তাদের উপরে দেখায়, যারা সাবঅর্ডিনেট তাদের উপরে দেখায়, যারা স্লেভ এবং সাপ্রেসড তাদের উপরে দেখায়। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম যে কলোনাইজার যারা, তারা কলোনাইজডদেরকে সাপ্রেস করে, তাদেরকে স্লেভ বানায়, তাদেরকে সাবঅর্ডিনেট করে, কারণ তারা হচ্ছে রুলার। এই কলোনাইজাররা হচ্ছে রুলার এবং মাস্টার, এবং দে হ্যাভ পাওয়ার। ওকে, এরপরে দেখো colonized in the hand of colonized. গালিভার ইজ এ colonized ম্যান, আমরা কিন্তু গালিভারকে colonized ম্যান হিসেবে দেখেছি। ওকে, পার্ট ওয়ানে দেখো known as power, position, Lilliputians in illusion. পার্ট টুতে দেখো ডিকলোনাইজেশন হয়েছে, এখানে রিজেকশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হেয়ার উই আর শোন মার্জিনালাইজেশন অফ গালিভার। এখানে কিন্তু গালিভার এসে আবার একেবারে মার্জিনালাইজড হয়ে পড়েছে, প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছে, সে নিজে কিন্তু কলোনাইজড হয়েছে। আর প্রথম পার্টে সে কলোনাইজড ছিল, মানে সে মাস্টার, সে রুলার ছিল, কারণ সে সাইজে বড় ছিল। পার্ট থ্রিতে তোমার হচ্ছে ক্রিশ্চিয়ান ভার্সেস হিদেন, এটার একটা বিষয় কাজ করেছে। অ্যান্ড ডিফর্ম হিউম্যান বিং, ডিফর্ম যে কালচার সেটার কথা এখানে বলা হয়েছে। দিস ইজ অলসো নোন অ্যাজ ফ্লোটিং আইল্যান্ড, সোসাইটি সিমস নন হিউম্যান, সোসাইটি এখন নন হিউম্যান হয়ে গেছে, আশপাশের একজন অসুস্থ তাতে আমার কি আসে যায়, এরকম একটা অবস্থা আমাদের সমাজে কিন্তু কাজ করছে। আর পার্ট ফোর্থে দেখো ট্রান্সফরমেশন ইন গালিভার, গালিভারের মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়েছে, কিসের? হেয়ার অ্যানিমেলস আর রেশনাল অ্যান্ড কালচার। এই আমাদের যে হুইনিমসদের কথা বলা হয়েছে, হর্স, এরা কি? এরা হচ্ছে তোমার র্যাশনাল এবং কালচার, অথচ এই র্যাশনাল এবং কালচার জিনিসটা কিন্তু মানুষের থাকার কথা, তিনি কিন্তু এখানে স্যাটায়ার করেছেন। ওকে, হি স্যাটায়ার্ড দ্য হিউম্যান রেস। আর গালিভার হচ্ছে কি ট্রেন্ড ইয়াহু, শকিং পার্ট অফ হিজ পার্ট ইজ ইয়াহুস আইডেন্টিটি অ্যাজ এ হিউম্যান বিং। আর এখানে দেখো অল পার্টস আর ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ কলোনিয়ালিজম। আমরা যদি কলোনিয়ালিজম জিনিসটা বুঝতে পারি, তাহলে আমরা এই পুরো বিষয়টাকে খুব সহজে বুঝতে পারবো। এটার জন্য আরও অনেক সময় দরকার আমাদের, এইটার ক্লাস নেওয়ার জন্য। আমরা এখানে কিছু ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারদের মধ্যে আমরা এখন গালিভার সম্পর্কে একটু জানবো। দ্য ন্যারেটর অ্যান্ড প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি অফ দ্য নভেল
He is intelligent and well educated. His perceptions are naive and gullible. He has virtually no emotional life, or at least no awareness of it, and his comments are strictly factual. আমরা ছবিতে একটা গালিভার সম্পর্কে তার লাইফ বা তার ক্যারেক্টার সম্পর্কে একটু জানলাম। আরও একজন ক্যারেক্টার আছে ম্যারি বার্টন গালিভার, তিনি হচ্ছেন কি গালিভারের ওয়াইফ। ওকে, অ্যান্ড হুজ পারফাংটরি মেনশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, এই গালিভারের যে ওয়াইফ তার মেনশন করা আছে কিন্তু আমাদের গালিভারের যে প্রথম পার্ট সেখানে, ডেমনস্ট্রেট হাউ আনসেন্টিমেন্টাল অ্যান্ড আনইমোশনাল গালিভার ইজ। এই গালিভার কতটা তোমার হচ্ছে যে আনসেন্টিমেন্টাল, অসংবেদনশীল এবং তার মধ্যে ইমোশন কাজ করে না, সেই বিষয়টা কিন্তু ম্যারি বার্টন বলে দিয়েছেন। আরও অন্যান্য অনেক ক্যারেক্টার আছে, সেটার মধ্যে আমি জাস্ট কিছু নাম বলছি, যেমন দ্য এম্পারার, তিনি লিলিপুটের রুলার বা এম্পারার, দ্য ফার্মার, এবং দেখো আরও অনেক ক্যারেক্টার আছে, দ্য কুইন, দ্য কিং, লর্ড মানোডি অ্যান্ড ইয়াহুজ, হুইনিমস, there are lots of characters, you have seen it in the screen. There are lots of characters, and now I'm going to discuss about the overall meaning. The overall meaning of the story is what human society is like, যে আমাদের যে সমাজ, মানব সমাজ সেটা আসলে কেমন দেখতে, and how no matter high and mighty we claim to be, there is no such thing as a perfect anything. আসলে পারফেক্ট বলতে কোনো কিছু নাই, পারফেকশনিস্ট বা পারফেক্ট এরকম ফিক্সড বলে কোনো কিছু নাই। অল থ্রু আউট দ্য হিস্টোরি দ্যার ইজ কনফ্লিক্ট অফ কালচার অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্ডিভিজুয়ালস। কালচারের মধ্যে সংস্কৃতির, একটা সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতির কনফ্লিক্ট আমাদের মধ্যে হচ্ছে না। আমরা যে এখন টেলিভিশনে আমাদের দেশের অনুষ্ঠান দেখি, একই সাথে কিন্তু ভারতের বিভিন্ন প্রোগ্রাম আমাদের এখানে আসে, তো এটা একটা কিন্তু কালচারাল কনফ্লিক্ট হচ্ছে। ওকে, এবং ইন্ডিভিজুয়ালের সাথে ইন্ডিভিজুয়ালের কনফ্লিক্ট, একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির কনফ্লিক্ট হতে পারে, আবার ব্যক্তির নিজের মধ্যেও পজিটিভ নেগেটিভ কনফ্লিক্ট হতে পারে। ডিউরিং মাই লাইফ আই হ্যাভ এক্সপিরিয়েন্সড বোথ। এই সব ধরনের কনফ্লিক্ট কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দেখছি। জাস্ট অ্যাজ এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকেরই এরকম কনফ্লিক্টের মধ্যে দিয়েই উই হ্যাভ টু আন্ডারগো, আমাদেরকে যেতে হয়। আই ডু নট বিলিভ দ্যাট এ পার্সন ক্যান লিভ উইদাউট কনফ্লিক্ট। কোনো মানুষের এমন কোনো জীবন নেই যেখানে কনফ্লিক্ট নেই, বিকজ কনফ্লিক্ট ইজ দ্য বেসিস অফ হিউম্যান নেচার। এই হিউম্যান নেচারের মধ্যে কনফ্লিক্ট থাকবেই, কনফ্লিক্ট ছাড়া লাইফ হতে পারে না। এখন Gulliver's at the end of this story. By the end of the book, Gulliver has basically been driven mad. Finally তার কি হলো? Basically mad. Gulliver been driven mad. He cannot bear to look at his wife and family. এই হুইনিমসদের দেখার পরে, এই তোমার হচ্ছে ইয়াহুদের দেখার পরে সবগুলো মিলিয়ে সে একেবারে এক ধরনের পাগল প্রায় অবস্থা। মানুষদের দেখলে তিনি রেগে যান, তার ওয়াইফকে তিনি দেখতে পারেন না, তার ফ্যামিলিকে তিনি দেখতে পারেন না, কারণ এক ধরনের মিসঅ্যানথ্রোপ জিনিস তার মধ্যে কাজ করছে। হি বাইজ সাম হর্সেস অ্যান্ড স্পেন্ড হিজ টাইম টকিং টু দেম। সে কিছু ঘোড়া কিনে এনে তাদের সাথে কথা বলছে। কেন এরকম করছে? তার মনে হচ্ছে যে এই মানুষদেরকে তার ইয়াহু মনে হয়, আর অথচ তার এই এই মানুষদের কিন্তু এরকম মানে থাকার কথা ছিল না, এবং তিনি নিজেও কিন্তু চাচ্ছিলেন একটা আইডিয়াল, একটা কোয়ালিটি সম্পন্ন মানুষ যাতে সবার হয়। আমরা কনক্লুশনে যদি যাই তাহলে দেখতে পাবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেল গালিভার কাম টু হিজ সোসাইটি। দ্য নভেল ইজ এ ওয়ার্ক অফ ফ্যান্টাসি, জুক্সটাপোজিশন বিটুইন রিয়েল অ্যান্ড আনরিয়াল ওয়ার্ল্ড। একটা বাস্তব জীবনের সাথে একটা অবাস্তব জীবনের একটা মিল ঘটানো হয়েছে, যেটা দিয়ে দেখানো হয়েছে যে তোমার কিভাবে এই মানব সোসাইটি বা মানব জাতি নানান জায়গায় নানানভাবে যে থাকে, সেটা কিন্তু আসলে বা মানে সত্যিকার অর্থে যেরকম হওয়া উচিত সেরকম কি আমরা হতে পেরেছি? সেটা আমরা পারিনি। তার একটা আইডিয়াল ফরম্যাট আমাদের কিন্তু জনাথন সুইফট দিয়ে গিয়েছেন। টার্ম কলোনিয়ালিজম ইজ ভেরি হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্লট। প্লট বুঝতে গেলে আমাদেরকে কলোনিয়ালিজম জিনিসটা বুঝতে হবে।
Swift does not try to change the system, but he attempts to find out flaws. একটা সিস্টেম কিন্তু চাইলে চেঞ্জ করা যায় না, কিন্তু সুইফট চেয়েছেন কি, যে ফ্লস কোথায় আছে, ফ্লস হচ্ছে কি সমস্যা এই আমাদের সোসাইটির মধ্যে, হিউম্যান বিংয়ের মধ্যে, আমাদের কালচারের মধ্যে, আমাদের কনফ্লিক্টের মধ্যে কোথায় কোথায় সমস্যা আছে সেটাকে খুঁজে বের করে তিনি নক করার চেষ্টা করেছেন, যেটার ফলে একটা সুন্দর সোসাইটি আমাদের মধ্যে তৈরি হবে। তোমাদের সবাইকে আবারও, এখন চলছে আমাদের এই করোনা ভাইরাস চলছে, এটা খুবই মহামারী আকার ধারণ করেছে। সো এই করোনা ভাইরাস প্রিকশন টিপস: ওয়্যার ফেস মাস্ক, wash your hands frequently with soap and water, do not touch your eyes with dirty hands, and use tissue when cough or sneeze. Okay, till then, thank you so much. তোমাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আসসালামু আলাইকুম।